আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশ লাইভ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম এবং আমার সাথে আজকের অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন মাওলানা ইউসুফ আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাধারণ আলেম সমাজ। ইউসুফ আহমেদ সাহেব এখন বর্তমানে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় খেদমতে আছেন এবং আমাদের আজকের বিষয়টি হলো খুবই আহ, হৃদয়স্পর্শী একটি ঘটনা। আমাদের 2013 সালের শাপলা চত্বরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক যে ঘটনা, 5ই মের ঘটনা নিয়ে ইতিহাসের পাতায় 5ই মে। তো আজকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমরা আর কালক্ষেপণ না করে আমরা সরাসরি আমাদের যে অতিথি আছেন মাওলানা ইউসুফ আহমেদ সাহেব, তার কাছেই চলে যাব। তিনি এমন একজন ব্যক্তি যিনি 2013 সালের 5ই মে ঠিক শাপলা চত্বরেই অবস্থান করেছিলেন এবং তিনি দেখেছেন শাপলা চত্বরের সেই রাতের বিভীষিকাময় ঘটনা, যা আজকে আমরা তার কাছ থেকে, তার মুখ থেকেই সেই দিনের ঘটনাটি আমরা শুনবো এবং তার যে অভিজ্ঞতা তিনি আমাদেরকে শেয়ার করবেন। ইউসুফ আহমেদ ভাই, আপনি কি আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? ইন্টারনেট অসুবিধার কারণে হয়তো সমস্যা হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের অতিথি তার জায়গায় ইন্টারনেট সমস্যার সমাধান হলেই তিনি আমাদের সাথে যুক্ত হবেন। ইউসুফ ভাই, কি আমাকে শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন এখন? জি, তরিকুল ইসলাম ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনি আমার বিষয়ে বলতেছিলেন, আমার পরিচয়টা দিয়েছিলেন। তো আমি প্রশ্নটা শুনতে পারি নাই। না, আমি এখনো প্রশ্ন নেটে করিনি। হয়তো প্রবলেম মনে হচ্ছে। আমি আপনার সাথে এখন আলোচনায় ঢুকবো আর কি। তো আপনি প্রস্তুত থাকলে আমি আপনার সাথে জি, আলোচনা শুরু করতে পারি। ইউসুফ আহমেদ ভাই, আমাকে একটু সহযোগিতা করবেন। দুঃখিত, আমাদের অতিথি যিনি আছেন তার যিনি যেখানে অবস্থান করছেন তিনি সেখানে ইন্টারনেট সংযোগে সমস্যা থাকার কারণে একটু বেগ পেতে হচ্ছে। তো আশা করি তিনি খুব শীঘ্রই আমাদের কাছে ফিরে আসবেন তার বক্তব্য নিয়ে। তো আপনাদেরকে বলে রাখি, আমরা এখন যুক্ত আছি ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানে, যা যেখানে সাধারণত আমরা ভবিষ্যৎ বাংলাদেশটি কেমন হবে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে প্রতিদিন প্রতি শুক্রবার রাত 10টায় এই অনুষ্ঠানটি আপনাদের সামনে প্রচারিত হয়ে থাকে নিউজ খুলনা 24.com এর আয়োজনে।
তো ভবিষ্যৎ বাংলাদেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং ভবিষ্যতেও এটি করব। তো এই আয়োজনের সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছে বিশ্ব পরিক্রমা। আপনারা বিশ্ব পরিক্রমার পেজ থেকেও দেখতে পাচ্ছেন। আমাদের অতিথি ইউসুফ আহমেদ ভাই চলে আসছেন। ইউসুফ আহমেদ ভাই কি এখন ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমাকে? জি, দয়া করে একটু আনমিউট করে নেবেন। জি, আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ভাই আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, যেহেতু একটু ইন্টারনেট সমস্যা দেখা দিচ্ছে এবং আমাদের অনুষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ও আছে। তো ভাইয়ের কাছে আমার জানতে চাওয়া যে আমাদের যে ঐতিহাসিক 5ই মে, আমাদের মর্মান্তিক যে 5ই মে শাপলা চত্বরের সেই সমাবেশে আপনি কেন এবং ঠিক কোন সময়টাতে উপস্থিত ছিলেন? ধন্যবাদ তরিকুল ইসলাম ভাইকে। আমি এর আগে একটু বলি যে আপনি যখন আমার পরিচয়টা তুলে ধরছিলেন তখন নারায়ণগঞ্জের একটা মাদ্রাসার কথা বলা হয়েছে। আসলে আমি নারায়ণগঞ্জে না, আমি যাত্রাবাড়িতে থাকি এবং আমি কাজলাতে একটা মাদ্রাসায় খেদমতে আছি। তো আপনি যে প্রশ্নগুলো করেছেন এখন আমি এটা উত্তর দিচ্ছি ধারাবাহিকতা। প্রথম বলতেছিলেন যে আপনি আমি কেন ওখানে গিয়েছিলাম এবং কখন গিয়েছি। তো কেন যাওয়ার যে অর্থটা সেটা হলো, আসলে দেখেন আমি মূলত ইসলামের যে পক্ষে শান্তিপূর্ণ যে কর্মসূচি আমরা দিয়েছিলাম ওই মুহূর্তে, তখন আমি খুবই ছোট ছিলাম। আমার বয়স তখন 13 ছিল। এবং ওই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের যে 13 দফা ছিল, আলেম ওলামা এবং তৌহিদি জনতা সর্বস্তরের লোকজন তখন বাংলাদেশের ঢাকার 6টা পয়েন্টে উপস্থিত ছিল। 6টা পয়েন্ট থেকে আমরা ইন্টারনেট সমস্যার কারণে একটু বেগ পেতে হচ্ছে আমাদের। তো আমরা যারা লাইভটি দেখছি আমরা একটু ধৈর্য সহকারে আহ থাকার চেষ্টা করি অনুষ্ঠানে, যেহেতু ইন্টারনেটের একটি সমস্যা যেটি আমাদের সরাসরি হাতে নেই। যে বিষয়টা, যেহেতু অতিথি তার নিজ জায়গায় বসেই তার ঘটনা আমাদের সাথে শেয়ার করছেন, তো আমরা একটু অতিথিকে সময় দিব। জি, আমরা ইউসুফ আহমেদ একটু ভাইকে আবার প্রবলেম মনে হচ্ছে। পেয়ে গেলাম। জি ভাই, আপনি আপনার বক্তব্য আমাদের সামনে পেশ করুন। তো মূলত আমরা 12টার দিকে শাপলা চত্বর যাই এবং সেখানে আমরা গিয়ে অবস্থান কর্মসূচি পালন করি। তো এইটাই মূলত ওই দিনের যাওয়া এবং কি কারণে গিয়েছিলাম এবং কখন গিয়েছিলাম এটার উত্তর। আশা করি দর্শক সহ সবাই পেয়েছে। ধন্যবাদ ভাই, ভালো লাগলো। আসলে ব্যাপারটা ছিল যে ওই সময় আমাদের সারা বাংলাদেশের ইসলাম প্রেমী মানুষ, ইসলামের মুক্তিকামী মানুষ সকলেরই বেশ কিছু দফা আমরা আলেম সমাজের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আসলে কোনো উপায় না পেয়েই আমাদের আন্দোলনে নামতে হয়েছিল। এবং খুবই কষ্টের বিষয় যে তৎকালীন যে দফাগুলো আমাদের ছিল, সে দফাগুলো আসলে
প্রত্যেকটি বলা যায় যৌক্তিক, কিন্তু তৎকালীন সময় যারা দায়িত্বে ছিলেন, সরকারে ছিলেন, তারা বিষয়গুলোকে অ্যাভয়েড করে গিয়েছিলেন। যারই পরিপ্রেক্ষিতে আলেম সমাজ রাস্তায় নামতে বাধ্য হয় এবং একটা সময় সেই আলেমদের উপরেই, যারা আমাদের সমাজের বিবেক হিসেবে আছেন, যারা আমাদের সমাজের অভিভাবক হিসেবে আছেন, তাদের উপরেই যে আক্রমণ চালানো হয়, খুবই মর্মান্তিক একটি বিষয় ছিল তখন। তারই একজন প্রত্যক্ষদর্শী আমাদের মাওলানা ইউসুফ আহমেদ ভাই, যিনি আমাদের সাথে এখন যুক্ত আছেন অতিথি হিসেবে। তিনি তখন, তার বয়স ছিল 14 বছর, 13 থেকে 14 বছর বয়স ছিল 2013 সালে। এখন তিনি একটি যাত্রাবাড়িতে একটি মাদ্রাসায় খেদমতে আছেন। আমরা তারই কথা শুনতেছিলাম। তো ইতিমধ্যে তার যে জায়গা, তিনি যেখান থেকে লাইভে আছেন, সেখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা চেষ্টা করছি তাকে খুব দ্রুতই আমাদের অনুষ্ঠানে ফিরিয়ে আনার জন্য। আশা করি তিনি তার ইন্টারনেট সমস্যা সমাধান করে আমাদের সাথে যুক্ত হবেন। আমি আসলে আন্তরিক দুঃখিত, বারবার নেটের সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই ইউসুফ ভাই, আপনি তো চেষ্টা করে যাচ্ছেন একটু ভালো সংযোগ দেওয়ার জন্য। যাই হোক, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে আপনি কেন 5ই মে শাপলা চত্বরে গিয়েছিলেন এবং কোন সময় গিয়েছিলেন। আসলে দিনের বেলা যখন সমাবেশ চলছিল, তখন সেখানের পরিবেশ এবং মানুষের মানসিক অবস্থা কেমন ছিল বলে আপনার কাছে মনে হয়েছিল? দেখেন, আসলে দিনের পরিবেশটা তখন খুবই ধর্মীয় এবং ধর্মপ্রাণ মুসলমানদের এবং কেউ জিকির এবং কেউ বক্তব্য শুনতেছিলেন এবং কেউ নামাজরত অবস্থায় ছিল। তো ঠিক যখন দিনের টাইমটা আবারও ইন্টারনেট সমস্যার কারণে আমাদের অতিথির কথা আমরা শুনতে পাচ্ছি না ঠিক মতো। তো তিনি চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের সাথে যুক্ত থেকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো আমরা একটু কষ্ট করে, যারা শ্রোতা আছি, যারা আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আছেন, তারা একটু কষ্ট করে, দয়া করে একটু সময় দিবেন, যাতে আমাদের অতিথি এসে তার সেই ভয়াল রাতের কথা আমাদেরকে শোনাতে পারে। তার
কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারে। আমরা আসলে অনেকে জানি না যে আসলে ওইদিন ওই রাতে কি হয়েছিল আমাদেরকে জানতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ওই দিনের ইতিহাসকে স্কিপ করা হয়েছিল। উম, আমাদের অতিথি আবার একটু ইন্টারনেট সমস্যার কারণে আমাদের সাথে যুক্ত হতে বিলম্ব হচ্ছে। সমস্যা নেই, আমরা আমাদের যারা টিম আছে তারা চেষ্টা করছে আমাদের অতিথির সাথে যোগাযোগ করে তাকে আবার আমাদের সাথে লাইভে যুক্ত করার জন্য। তো আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, আপনাদেরকে খুবই কষ্ট দিয়ে ফেলছি। তো আমরা চেষ্টা করছি ভবিষ্যৎ বাংলাদেশ যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানে ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা আর না হয় সে বিষয়ে কর্তৃপক্ষ একটু নজর দিবে। এবং ভবিষ্যতে বাংলাদেশে আশা করি ইন্টারনেটের এমন সমস্যাও থাকবে না। আমরা খুবই আশাবাদী আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে। ডিজিটাল বাংলাদেশ আমাদের ওয়ার্ল্ড এর সাথে তাল মিলিয়েই চলবে। ইন্টারনেটে যে সমস্যাগুলো আছে বাংলাদেশে সেটি আস্তে আস্তে আমরা মুক্ত হতে পারবো। আমরা আরো উন্নত ইন্টারনেট আমাদের বাংলাদেশে দেখতে পাবো। আমরা কাজ করতে পারবো, যেহেতু বর্তমানে বিশ্ব চলছে ইন্টারনেটের যুগ বলা যায়। আহ ইন্টারনেট আমাদের একটি এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটি আমাদের মৌলিক চাহিদার ভিতরে অটোমেটিক চলে এসেছে, যদিও এটি এখনো মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত হয়নি অফিসিয়ালি ভাবে, বাট এটি কিন্তু বলা যায় এখন আমাদের একটি মৌলিক চাহিদা। দেখা যাচ্ছে এমনও হয় যে আমাদের খাবার বা ঘুম না থাকলেও আমাদের ইন্টারনেট এখন একটি পরিপূরক, মানে একটা অতি অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে আমাদের সাথে আমাদের রাখতে হয়। ইন্টারনেট ছাড়া আমরা এখন আর চলতেই পারি না। তো আমরা আশা করছি আমাদের বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বা আমাদের যে ওয়াইফাই যেটাকে বলি আমরা, উম, সব ধরনের ইন্টারনেটের গতি আরো বাড়বে। আমরা 4G থেকে 5G যুগে প্রবেশ করেছি। তো আশা করছি এর সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমরা আমাদের মাওলানা ইউসুফ আহমেদ ভাইকে আবার পেয়ে গেছি। তো ভাই, সমস্যা নেই, আমরা যেখানে ছিলাম আর কি সেটি আপনি আমাদেরকে বলছিলেন যে দিনের বেলায় সমাবেশটা চলছিল আহ এবং মানুষজনের বেশ আনাগোনা সেখানে ছিল এবং মানুষের উত্তেজনাকর একটি মানসিক অবস্থা সেখানে বিরাজ করছিল। তো পরবর্তীতে কি হলো আর কি, সারাদিনটা কেমন, মানে ওইখানে বিভিন্ন আলেম ওলামারা যারা আছেন তারা বক্তব্য দিচ্ছিলেন, সারা দেশ থেকে মানুষ যারা এসেছিল তারা শুনছিল। তো পরবর্তীতে কি হলো মূলত? আহ, আমি আন্তরিক দুঃখিত যে নেট একটু সমস্যা ছিল। তো পরবর্তীতে আসলে
যেই ঘটনাগুলো হয়েছিল, যে প্রায় ৩টা যখন বেজে যায়, তখন বাইতুল মোকাররমের পাশ থেকে মানে খুব আন্দোলনের এবং মানে খুব হতাহতর ঘটনা ঘটতেছিল, এবং আমরা শুধু সেগুলো স্টেজ থেকে শুনতেছিলাম যে অমুক ওখানে ওটা হচ্ছে, আমাদের ১-২ জন ভাইকে শহীদ করে হচ্ছে, মানে এইগুলো স্টেজ থেকে শুনতেছিলাম, এবং ১-২টা আহত ভাইদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল স্টেজের দিকে, এবং নিহত ভাইদেরকে ২টা লাশ, আমার যতটুকু মনে পড়ে যে ২টা লাশ ওই মুহূর্তে স্টেজের দিকে নিয়ে যায়। এরপরে সাধারণত আমরা আসরের আজানের টাইম হয়ে যায়, আসরে আজান দেয়, এবং আসরে আজানের পরে আমরা নামাজ আদায় করি। নামাজ আদায়ের পরে ওখানে আমাদের যারা মুরব্বীরা ছিলেন তারা ওখানে দোয়ার আয়োজন করে। তো আসরের পর থেকে একদম মাগরিব পর্যন্ত আমরা পুরোটা সময় আল্লাহর কাছে মোনাজাত করি, এবং ওই মুহূর্তে আমাদের যারা আহত এবং নিহত হয়েছিল তাদের কে যাতে আল্লাহ তাআলা, আহত যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা যাতে পরিপূর্ণ সুস্থ করে দেয়, এবং যারা নিহত হয়েছিলেন তাদেরকে জান্নাতবাসী করে। এই ধরনের আলোচনা হচ্ছিল, এবং নেতাকর্মীরা স্টেজ থেকে বলা হচ্ছিল যে আসলে আপনারা এই হতাহত এবং এই আক্রমণ যে মনোভাব, এগুলো আপনারা থামান, আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। এই ধরনের আলোচনাগুলোই হচ্ছিল আসর পর্যন্ত। ঠিক আচ্ছা, মাগরিবের হ্যাঁ, নামাজের আমার টাইম হয়। জি, আমরা আমার মাগরিবের যতটুকু মনে নামাজটা, পড়ে জি, জি, যে ইউসুফ ভাই, আমি একটু ইনক্লুড করি আপনাকে, যে আসলে আমার একটু অভিজ্ঞতা বলতে কি, আমি তো আসলে সরাসরি তখন আপনাদের সাথে আল্লাহ তাআলা আর আমি উপস্থিত হতে পারিনি, বাট আমি তখন খুলনাতে ছিলাম। আমার যতটুকু মনে পড়ে যে আমরা তখন টিভিতে দেখছিলাম পুরো ইয়েটা, শাপলা চত্বরের স্টেজ থেকে কি ভাষণ হচ্ছে, বয়ান দিচ্ছেন মুরব্বীরা। তো আমরা দেখছিলাম যে একটি লাশ, মানে যিনি নিহত হয়েছিলেন মানুষের বাইরে, মানে শাপলা চত্বরের বাইরে বিভিন্ন সংঘর্ষে নিহত হওয়ার একটি লাশ এখানে স্টেজে নিয়ে আসা হয়, এবং ওইখানে জানাজা পড়ার প্রস্তুতি গ্রহণ করা হয়। এটা আমি দেখেছিলাম, আমার যেটা মনে আছে আর কি। আমরা তো আসলে টিভিতে দেখা আর কি। তবে আপনি লাইভে ছিলেন, আপনি এখানে একেবারে স্পটে ছিলেন, আপনার অভিজ্ঞতা তো আরো অবশ্যই মর্মান্তিক ছিল। জি, আসলে উম, এভাবেই আসলে বিকালটা যাচ্ছিল। এরপরে একটা সময় দেখলাম সন্ধ্যার পরেও আমরা যা শুনতে পাচ্ছিলাম যে একটা কার্যক্রম অব্যাহত থাকবে, যেহেতু দাবি যে দাবি 13টা দফা নিয়ে আহ এখানে উপস্থিত হয়েছিলেন আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ। তো সরকার থেকে সে ধরনের কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কারণে এটা চলমান রাখার কথা বলা হচ্ছিল। তো একটা সময় সন্ধ্যা হয়ে গেল আর কি। সন্ধ্যার পরে আমরা যেটা দেখতে পেলাম, যে আমরা দেখতে পেয়েছিলাম, যতটুকু মনে পড়ে টিভিতে, যে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এবং সেই মুহূর্তের পরিস্থিতি আপনি কি একটু বর্ণনা করবেন আমাদেরকে, এবং কি ঘটেছিল আসলে তখন? হ্যাঁ, আপনি যেই আলোচনাগুলো করতেছিলেন, এবং মানে সবগুলোই এখন আমার ইতিহাস আমার চোখের সামনে মনে হচ্ছে ভাসতেছিল। তো যখন কারেন্টটা বন্ধ করে দেয়, আমরা নামাজ শেষ করি, কারেন্টটা যখন বন্ধ করে দেয় তখন আসলে খুব চতুর্দিকে অন্ধকার, এবং খুবই যেই পরিস্থিতি তৈরি হয়, মানে খুবই বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয় ওই মুহূর্তটা। তো আমরা আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে কি হচ্ছিল। যে মাত্র মাগরিবের নামাজ সালাত আদায় করে আমরা বসলাম, এই মুহূর্তেই লাইটটা বন্ধ করে দেওয়া হলো। তো ওই মুহূর্তে আমার যে পিছনের সাইডটা ছিল, আমি তো শাপলার দিকে মুখ করেছিলাম আমরা সবাই, কারণ আপনারা জানেন যে স্টেজটা ছিল শাপলার আহ, খুব পাদদেশে, এবং আমরা আমাদের পিছনে যে সাইডটা ছিল সেটা ছিল বাইতুল মোকাররমের দক্ষিণ পাশ। তো ওই পাশ থেকে মানে খুব চাপ আসতেছিল পিছন দিক দিয়ে, মানে এমন চাপ দিচ্ছিল, আমরা আসলে সামনে যে যাবো সেটাও জায়গা ছিল না, এবং পিছনেও যাবো সেটা তো কোনোভাবেই পসিবল ছিল না। তো ওই মুহূর্তে যে চাপটা দেয়, সবাই ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, এবং ওই মুহূর্তে খুব সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছড়া হয়। তো যখন ডান বামে ছোটাছুটি করি আমরা, তো ছোটাছুটির এক পর্যায়ে আমাদের যে পায়ের যে জুতাগুলো ছিল, শুধু আমার না, মানে ওই মুহূর্তে ওই রাস্তায় আমি মনে করি যতজন
শান্তি প্রিয় তৌহিদি জনতা ছিল, সকলেরই মানে জোতাগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে পা থেকে। মানে এমন একটা পরিস্থিতি যে আসলে কি হচ্ছে, চতুর্মুখী একটা চাপ, এবং আমরা পিছনেও মানুষ সামনেও মানুষ, আমরা তো মাঝ পজিশনে ছিলাম ওই মুহূর্তে, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। এবং খুব সাউন্ড গ্রেড এবং মাইক থেকে শুধু বলা হচ্ছিল, আর ওই সময় যে মাইক, যে মানে মাইক থেকে যে বলবে, সে মাইকটাও তারা বন্ধ করে দেয়। তো শুধু নেতাকর্মীরা আমাদেরকে বলতেছিল যে মুরব্বীরা, যা আপনারা সুশৃঙ্খল ভাবে বসেন, কিন্তু আসলে ওই মুহূর্তে যে আমরা সুশৃঙ্খল ভাবে একটা জায়গায় বসবো, সেই পরিস্থিতি এই মুহূর্তে ছিল না। কারণ পিছন থেকে প্রচুর পরিমাণ অ্যাটাক আসতেছিল। তো আবার এশার সময় মানে মাগরিবের পর, আসলে ওই মুহূর্তে তো ঘড়ি এবং ফোন কিছুই ছিল না আমার কাছে। তো আমার যতটুকু মনে হয় আবার এশারের সময় ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা এই টাইমটার ভিতরে আবার আমাদের যে রাস্তাটা ছিল ওই রাস্তায় আবার মানে লাইট সংযোগ পাওয়া গেছে, লাইট গুলো জ্বলছে এবং মাইকটাও চালু হয়েছে। তো ওই মুহূর্তে মানে হঠাৎ একটা কেমন যেন লাইট বন্ধ করে হঠাৎ কিছুটা আক্রমণ করেন। এই তখন মাগরিবের সময় মানে এই ঘটনা ছিল যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরে যে সময়টা আমরা পার করেছিলাম প্রায় 45 মিনিটের মতো। আচ্ছা, প্রায় 45 মিনিট একেবারে লাইট অফ ছিল আর কি, জি টোটালি জি, অনেকে বিচ্ছিন্ন। নিরাপদ জায়গা খুঁজতে ছিল, কারণ একটা অন্ধকার হয়ে গেছে, কে কোথায় যাবে, ছোটাছুটি করতেছিল আচ্ছা এই আচ্ছা মুহূর্তে সব। আচ্ছা। মাওলানা ইউসুফ ভাই, রাত যখন গভীর হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদের পুলিশ, র্যাব, ওনারা একটা অভিযান, অপারেশন ফ্লাশ আউট নামে একটা অভিযান ওইখানে পরিচালনা করে আর কি। এবং সেটা শুরু হওয়ার প্রথম সংকেত আপনারা কিভাবে পান, মানে ঘটনাটি আসলে তখন কেমন ছিল, তারা কিভাবে আহ, অ্যাটাকটা করেছিল? আচ্ছা আচ্ছা, এই এই স্টোরি একটু বড়, আমি একটু যদি টানি আমার এশার থেকে নিয়ে। তো তখন আমার যে পজিশন ছিল, আমি প্রায় স্টেজের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। তো এশারের কারণ একটা ধাক্কা অলরেডি খেয়েছি, তখন জোতা টোতা হারিয়ে ফেলছি। তো আমরা 7 জন সাথী ভাই ছিলাম, মানে একই মাদ্রাসার হ্যাফজখানায় পড়তাম, 7 জন ভাই। তো আমরা তখন প্রথম ধাক্কাতেই আহ, 3 জনকে হারিয়ে ফেলি। পরে আমরা 4 জন একসাথে ওই শাপলা চত্বরের বাম পাশে একটা ছোট দোকান ছিল, মানে ফুচকা টুচকা, যে মানে হকাররা যেগুলো বিক্রি করে, ওই দোকানের উপরে আমি, তো ছোট ছিলাম, আমি উপরে বসি। তো বসে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আমি এক ভাইকে বলি যে একটু পানি নিয়ে আসেন। তো উনি পানি আনতে যায়, মাইনুদ্দিন ভাই, উনি আহত যোদ্ধা শাপলার। তো উনি পানি আনতে যায়, প্রায় সে 1 ঘন্টা পর আসে। তো আমি কোনোভাবে পানি খেয়ে এবং বাসায় কথা বলি, বাসায় তারা খুব কান্নাকাটি করে। তো আমি কথা বলে আমি শুয়ে পড়ি, মানে হঠাৎ আমি ঘুমিয়ে যাই। তো ঠিক 2টা বা 2টা 15 সম্ভবত এমন একটা টাইম, হঠাৎ আমি জেগে যাই। মানে কেন জেগে যাই, আওয়াজ, মানে চতুর্পাশে এত পরিমাণ আওয়াজ ছিল। মানে খুব ওই মুহূর্তে, এবং ঘুম থেকে উঠছি তো মানে খুব ভয় কাজ করতেছিল যে ব্যাপক শব্দ, গুলির আওয়াজ, এবং চারদিক থেকে কেমন যেন আমাদেরকে সংকীর্ণ করে ফেলতেছে সাউন্ড গ্রেনেড। পুরা এলাকাটা আতঙ্কিত হয়ে গেছে এবং মানুষ দিক বিদিক ছোটাছুটি করতেছে। তো ওই মুহূর্তে আসলে আমি কি করব সেটা আমি নিজে বুঝতেছিলাম না। তো আমার সাথে এক ভাইও বললো যে এদিকে চলো। বাইতুল মোকাররমের দিকে মানে আমি আসার চেষ্টা করতেছিলাম। তো ওই মুহূর্তে পিছন থেকে যে স্টেজটা ছিল, স্টেজ আমার পিছনে চলে যায়, এবং ওই মুহূর্তে আমি দেখি যে স্টেজের সামনে যে জল কামান আছে, আপনারা জানেন, ওই জল কামানের ভিতর থেকে তারা গরম পানি মারতেছে। পানিটা কিন্তু ঠান্ডা ছিল না, পানিটা গরম ছিল, যাতে এই ফ্লাশ আউট তাদের যে কর্মসূচি ছিল আমাদেরকে সরানোর। তো এই গরম পানিতে আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম, এবং পিছন থেকে গরম পানি তারা মারতেছিল। তো আসলে দিক দিক ছোটাছুটি করার পরে এক পর্যায়ে গিয়ে একটা জায়গায় আমরা আটকে গেলাম, একটা রাস্তার মাঝখানে। তো আমাদের পিছনেও পুলিশ ছিল এবং সামনেও পুলিশ, মানে ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল, পুলিশ, র্যাব, 2টা বাহিনী আমার মানে চোখে পড়ছিল ওই রাতে। তো আমরা একটা জায়গায় আটকে যাই, আবদ্ধ হয়ে যাই। তো আবদ্ধ হওয়ার পরে মনে হলো যে হয়তো আর এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না। ওই মুহূর্তে যে পরিমাণ
তারা ফায়ার করতেছিল এবং সাউন্ড গ্রেনেড টিয়ারশেল মারতেছিল এবং আমাদের সামনে যে বাহিরা ছিল কাফনে কাপড় পরা যারা একটু বড় ছিল, আমি তো তখন ছোট ছিলাম, তারা স্লোগান দিচ্ছিল। হ্যাঁ, এবং ওই মুহূর্তে স্লোগান চলতেছিল যে 13 দফা মাইনা নাইলে গদি ছেড়ে দে। তো দেখেন একটা মানুষ মৃত্যুর মুখে কখন এই কথা বলতে পারে, তার ভিতরে কতটুকু ইমানি চেতনা এবং জজ্বা থাকে। তো সেটা আজকে 13 বছর পর এসে বুঝতে পারতেছিলাম যে আসলে আমি মতো ছোট তেমন এত কিছু বুঝতাম না যে কি ঘটনাগুলো ঘটতেছিল। আজকে 13 বছর পরে এসে এখন বড় হয়েছে, এখন বুঝতেছি যে আসলে তাদের ভিতরে কি পরিমাণ ইমানি চেতনা ছিল। তো যখন আমরা আটকিয়ে যাই তখন আমাদেরকে একটা সরু পথ করে দেয়, প্রায় আমাদেরকে 1 ঘন্টা আটকিয়ে রাখে। তখন আমরা ইয়াসিন পড়তেছিলাম, মনে করতেছিলাম যে আসলে এটাই হয়তো শেষ সময় এবং মৃত্যু হয়তো খুবই সন্নিকটে ছিল। কোনোদিন ভাবিনি যে ওই মুহূর্তে ওই জায়গা থেকে বেঁচে ফিরতে পারবো। পরে আচ্ছা, পুলিশ তাহলে ভাই আমি একটু ইন্টারাপ্ট করি যে আপনি ব্যক্তিগতভাবে মানে সেখান থেকে কিভাবে জীবন বাঁচিয়ে ফিরেছিলেন? মানে আপনার চোখের সামনে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক দৃশ্য তখন কোনটা ছিল? যে ওইখান থেকে আসলে এইরকম একটা বীভৎস ঘটনার ভিতরে সব এইভাবে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে এনেছে, আপনি বেঁচে গিয়েছেন। আসলে কি মানে ওই সময় কিভাবে কি কাজ করেছিলেন আপনি তখন? আসলে ওই মুহূর্তে যখন আমরা আটকিয়ে যাই তখন আসলে কোথাও যাওয়ার মানে পথ খুঁজে পাচ্ছিলাম না, কারণ সামনেও পুলিশ ছিল, পিছনেও পুলিশ ছিল, আমরা একদম মাঝখানে আটকিয়ে যাই। তো এক পর্যায়ে ওনারা আমাদেরকে প্রায় 40 মিনিটের মতো ওই জায়গাটা স্থানটাতে আমাদেরকে আটকিয়ে রাখে। তো এক পর্যায়ে তারা যখন আমাদেরকে সরু পথ করতেছে, যে সরু সরু পথ করে আমাদেরকে যাওয়ার অনুমতি দেয়। সরু পথ করে যখন আমাদেরকে যাওয়ার সুযোগ দেয় তখন তারা আমাদেরকে 3টা শর্ত দেয়। একটা শর্ত হলো যে আপনাদের হাতে যা কিছু আছে সেটা ফেলে দিবেন এবং আপনারা হাত উঁচু করে যাবেন। 2, তৃতীয় হলো যে আপনারা কোনো আহত এবং কাউকে সহযোগিতা করতে পারবেন। এই 3টা শর্তে তারা 2 পাশ দিয়ে দাঁড়িয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদেরকে মাঝখান দিয়ে আসার জন্য তারা পথ করে দেয়। এটা প্রায় 1 কিলোমিটারের মতো তারা এরকম আমাদেরকে জায়গা করে দেয়। পরবর্তীতে আমরা হাত উঠিয়ে চলে আসি। ওই মুহূর্তে আমার যে মানে চোখে যে দেখা, আপনি যেটা বললেন যে আপনার কি তখন স্মৃতিটা মানে কি বিষয় মনে আছে, আমি নিজে আমার পা মানে আমাদেরই আরেক ভাই তাদের উপর দিয়ে আসতে হয়েছে। মানে আমরা মানে এতটুকু আমাদের মানে আমরা পারি নাই যে তাকে সহযোগিতা করার জন্য এবং তাকে নিচ থেকে টেনে উঠানোর জন্য। ডান বাম থেকে ডাকতেছিল যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে নিয়ে যান। কিন্তু আমরা এমন একটা অবস্থায় ছিলাম, সেই মুহূর্তে আমরা আসলে কাউকে সহযোগিতা করতে পারিনি। অনেকের উপর পাড়া দিয়ে আমাদের আসলে আসতে হয়েছে ওই মুহূর্তটা। তো আসলে ওই মুহূর্তর যে টাইমটা ছিল খুবই ভীতিকর পরিস্থিতি ছিল এবং তারা খুব টিটকারি করতেছিল ফ্যাসিস্ট হাসিনার যে পুলিশ বাহিনী ছিল এবং আহ, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা বলতেছিল যে তোরা কেন আসছিস, এই মোল্লা কি জন্য আসছিস, তোরা আমাদেরকে উৎখাত করবি, এই সেই বিভিন্ন বিষয় তারা কথা বলতেছিল। এবং ওই মুহূর্তে আহ মিডিয়ারাও ছিল, মানে মিডিয়া যে ছিল না আচ্ছা, বিষয়টা এমন না, ওই মুহূর্তে মিডিয়ারাও ছিল, তারাও ভিডিও গুলো করতেছিল এবং মিডিয়ারাও আমাদেরকে বিভিন্ন ভাষায় মানে গালিগালাজ করতেছিল। হ্যাঁ, তার মানে আপনি যেটা পরবর্তীতে বলতে চাচ্ছেন যে তখন মিডিয়া আমাদেরকে লাইভে না দেখালেও তারা বিষয়গুলো তাদের কাছে রেকর্ডেড আসবে, তাই তো? জি 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 যেটা জি আমরা পরবর্তীতে এখনো পাবলিকলি পাইনি। তার মানে কারণ আসল যে আমরা তো ঘটনা আসলে সেটা তাদের কাছে আছে। ক্যামেরার এই পাশ থেকে দেখেছি, মানে তাদের ফ্ল্যাশ গুলো জ্বালানো ছিল, মানে ক্যামেরার উপরে আচ্ছা, যে ফ্ল্যাশটা থাকে
ফ্ল্যাশটা জি। জ্বালানো ছিল, কিন্তু এই মুহূর্তে কি তারা ভিডিও করতেছিল কিনা সেটা জানা নাই, তবে ফ্ল্যাশ গুলো জ্বালানো ছিল, তাদের কাঁধে ক্যামেরা ছিল এবং তারাও আমাদেরকে বিভিন্ন ভাষায় ট্যাগ দিচ্ছিল এবং কথা বলতেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা তাল মিলিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তো ভাই আপনার কাছে আরেকটু জানতে চাই। সেটা হচ্ছে যে একটা বিষয় দেখতে পেলাম যে অনেক ক্ষেত্রে নিহত নিহত যারা হয়েছেন তাদের যে সংখ্যা, এটা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আপনার আশেপাশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে বলে আপনি মনে করেন যে ভাই এই পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি তখন আপনার চোখে পড়েছে আর কি? না, আমরা তো আসলে দূর থেকে অনেক তথ্যই পাই, আমরা আসলে অনেকভাবে আমাদেরকে জানানো হয়েছে, আমাদেরকে আসলে মূল তথ্যটা আমরা পাইনি। আপনার কাছে কি মনে হয়? আসলে দেখেন, আমরা তো নিজের চোখে যে রাস্তাটা দিয়ে আসি, সেটার আর আর এমনি আপনি জানেন এখন তো মতিঝিলের উপর দিক দিয়ে আপনার মেট্রো হয়েছে এবং খুব রাস্তাগুলো একটু সংকীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু ওই মুহূর্তে রাস্তাগুলো খুব প্রশস্ত ছিল। তো আচ্ছা। এত পরিমাণ, মানে আপনি যেটা আহত বলতেছেন, অনেক পরিমাণ আহত ছিল এবং তারা আমাদেরকে ডাকতেছিল এবং রক্ত মাখা অবস্থায় অনেকেই পড়েছিল। কেউ উল্টা হয়ে পড়েছিল, মানে একটা মানুষকে ওই মানে অবস্থা দেখে বোঝা যায় না যে একটা মানুষকে কিভাবে মারছে। একটা মানুষ দেয়াল দিয়ে টপকিয়ে ওপাশ যেতে যাচ্ছিল, কিন্তু ওই মুহূর্তে তাকে মারছে, মানে তার হাত দুইটা দেয়ালের উপরেই ঝুলে আছে, মানে বোঝা যাচ্ছে যে সে নিজের যান বাঁচানোর জন্য, হ্যাঁ, সে দেয়াল টপকিয়ে ওই পাশে যেতে যাচ্ছে, কিন্তু আসলে ওই সুযোগটাও ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী দেয়নি। মানে মানুষ এত পাষাণ কিভাবে হতে পারে যে সেও একটা মানুষ, এবং যে তহবিল জনতা এবং আলেমুলামারা ছিল তারাও তো মানুষ, আমরাও মানুষ ছিলাম, কিন্তু আসলে এভাবে একটা মানুষ একটা মানুষকে কখন এভাবে টর্চার করতে পারে সেটা আসলে আমার আজও পর্যন্ত এটার উত্তর এবং আমার কাছে নাই, আমি পাই নাই। এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণটা ব্যাপক ছিল, হ্যাঁ, আমি একজন প্রত্যক্ষদর্শী হিসাবে আমি স্পষ্টভাবে এগুলো বলতে পারি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আহত পরিমাণ আমরা ব্যাপক দেখেছি, নিজের চোখে দেখেছি। আচ্ছা, তাহলে সেই রাতে যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসা বা পরবর্তীতে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তো বাধা আপনারা পেয়েছিলেন, কিন্তু কোনো ক্ষেত্র থেকে কি কোনো সহযোগিতা পাওয়া গেল তাদের, যে পরবর্তী তাদের চিকিৎসা বা তাদের কোনো পুনর্বাসনের ব্যাপারে? আহ দেখেন, আসলে ওই রাতে যখন আমরা চলে আসি, আমাদেরকে যখন সরু পথ করে দেয়, আমি তখন আমার বাসা কামরাঙ্গীরচর ছিল। আমি লালবাগে যে মাদ্রাসা আছে আপনারা জানেন, লালবাগ মাদ্রাসায় আমি চলে আসি। আসার সময় আসে যখন আমি বসি চত্বরে, তখন ফজরের আজান দিয়ে দেয়। তো ওই মুহূর্তে বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, ছোট ছোট বাচ্চা যারা ছিল, মানে একটা মাদ্রাসার তো সবাই যায়নি, শুধু বড় ছাত্রদের অনুমতি ছিল, কিন্তু যেই জামাত গুলো নিচে এবং ছোট যারা ছাত্র আছে তারা মাদ্রাসায় ছিল। তো তারা দোয়ার কাজ এবং আল্লাহর কাছে ভোর রাত্রে তাহাজ্জুদ করে দোয়া করতেছিল। তো আমি এসে তখন মনে হলো যে আসলে এই বাচ্চাদের দোয়ার কারণে হয়তো আমি আজকে বেঁচে আসছি, এবং আমার মতো যারা ওখান থেকে ফিরে আসতে পারছে তারা হয়তো এই বাচ্চাদের দোয়ার কারণে আসতে পারছে। তো যখন আহ আমরা চলে আসি, চলে আসার পর শুনি যে ফজরের পরেই লালবাগ মাদ্রাসা ঘেরাও করা হবে। তো আমি তো খুব ক্লান্ত ছিলাম, তো আমি ওই মুহূর্তে অজ্ঞান হয়ে যাই। তো ওই ১-১.৫ ঘন্টা কি হয়েছিল সাপলাতে সেটা তখন আমিও জানতে পারিনি। তবে পরবর্তীতে এবং যখন সকাল হয়ে যায়, আমরা যেটা মিডিয়াতে যেগুলো দেখেছি এবং আপনারা জানেন যে পরবর্তীতে আহ, যাত্রাবাড়ির যে কাজলার দিকে একটা ময়লার ট্যানারি আছে, এই ট্যানারিতে অনেক পরিমাণ গাড়ি ঢুকছে এবং এখানে অনেক প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছে যে ওই দিন ওখানে যে ময়লার যে বাগান বা ট্যানারি আছে, গেট সবসময় খোলা ছিল, মানে গাড়ি অনর্গল গাড়ি ঢুকতেছিল। মানে প্রতিদিন সাধারণত ময়লার গাড়িগুলো যে আসে, সিটি কর্পোরেশনের একটা লিমিট আছে, ধরেন প্রতিদিন 10টা বা 15টা ঢুকে, কিন্তু ওই দিন আসলে আনলিমিটেড গাড়িগুলো ঢুকতেছিল। মানে একদিনে কি এত ময়লা হয়ে গেল, মানে বাংলাদেশে বা এই সেক্টর দক্ষিণে। তো সেটা তাদেরও একটা প্রশ্ন ছিল।
এবং পরবর্তীতে অনেক জায়গায় দেখেছেন বিভিন্ন জায়গায় লাশ পাওয়া গেছে, এবং যারা আহত হয়েছে, আহতর যে বিষয়টা, তারা আসলে সরকারিভাবে তো কোনো সাহায্য পায়ই নাই, এবং ব্যক্তিগতভাবে তারা চিকিৎসা নিয়ে চলছে। যেমন আমার এক সাথী ভাই, মাইনুদ্দিন বিন মুসলিম, উনি নিজে চোখে টিয়ার গ্যাস লাগার কারণে তার চোখে পাওয়ারের সমস্যা হয়েছে, সে নিজেই ট্রিটমেন্ট নিয়েছে। এবং যারা মাদারীনগর এবং চিটাগাং রোড এদিকে যারা ছিল, তারা হচ্ছে মানে সবাই সবার নিজের অর্থায়নে সে চিকিৎসা নিয়েছে। হ্যাঁ, তবে হেফাজত ইসলাম তাদের কিছু কিছু জায়গায়, পরিচিত জায়গায় তারা চেষ্টা করছে কিছু কিছু সহযোগিতা করার জন্য। তবে তারাও পুরোপুরি একটা আহত ভাইয়ের চিকিৎসার জিম্মাদারি তারাও নেননি। বা তারা পারেননি, এটাও হতে পারে ওই মুহূর্তে তাদের। কারণ আপনারা জানেন যে ওর পরের দিন থেকেই সারা বাংলাদেশে আলেম ওলামাদের নামে কি পরিমাণ মামলা হয়েছিল, শত শত মামলা, হাজার হাজার মামলা হয়েছে। এবং মাদ্রাসার মুহতামিম থেকে নিয়ে মাদ্রাসার সাধারণ শিক্ষক, মসজিদের খতিব, সবারই মানে পালিয়ে থাকতে হয়েছে স্বৈরাচার হাসিনার ভয়ে, কারণ ধরপাকড় চলতেছিল খুব। তো আসলে সবাই সবার চিন্তা নিয়ে ব্যস্ত ছিল। তো ওই মুহূর্তে যারা আহত ছিল তাদের আসলে ওই পরিমাণ চিকিৎসা কেউ দেয়নি, বা সবাই নিজের অর্থায়নের চেষ্টা করে গেছেন। এবং যারা নিহত পরিবার ছিল, দেখেন আমি খুবই মর্মাহত হয়েছি। গত 5ই মে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম মুক্তিনগর মাদ্রাসা, ওখানে মাসুদ রানা, মাসুদ রানা ভাই আসছিলেন। তার বাবা হলো শাপলার শহীদ ছিলেন, আমিনুর রহমান, শহীদের নাম হলো আমিনুর রহমান। তো তার যখন লাশ আনা হয়, তখন লাশ রাস্তা দিয়ে নেওয়ার সময় মানুষ জিজ্ঞেস করতেছিল এটা কিসের লাশ, কোথার লাশ। তো মানে ওই মুহূর্তে এটাও বলা যায়নি যে এটা শাপলার লাশ বা শাপলা চত্বরে সে নিহত হয়েছে। তখন বলতে হয়েছে কি যে এটা রানা প্লাজার ধসের লাশ। বা বলতে হয়েছে চিকিৎসাধীন অবস্থায় ছিল, মারা গেছে। মানে কি পরিমাণ অবস্থা হলে, এবং একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এবং মানুষের বাক স্বাধীনতা কি পরিমাণ হরণ করা হয়েছিল, যে একটা বাবার লাশ সন্তান নিয়ে যাচ্ছে, কিন্তু সন্তান নিজের মুখে বলতে পারতেছে না যে আমার বাবা ওখানে শহীদ হয়েছে। তাহলে চিন্তা করেন মানে কি পরিস্থিতি ছিল। এবং মানুষ লাশ মানে গুম করা এবং গোপন করা, যে তাদের এটা ওই মুহূর্তের যে তাদের একটা রুটিন ছিল দৈনিক, যে কিভাবে লাশগুলো গুম করা যায়। এবং যারা দুই একজন যারাও বলবে তাদেরকেও যাতে মানে ভয় ভীতি দেখিয়ে যাতে তারা না বলেন যে আসলে এটা শাপলার আহত বা শাপলার শহীদ। এটা তখন কেউই বলতে পারেননি, সবার বাক স্বাধীনতা হরণ করেছিল। তাহলে বিষয়টা একটা বিষয় জানতে চাই, যে ইউসুফ আহমেদ ভাই, যে ঘটনার এত বছর পরে, প্রায় দীর্ঘ 13টি বছর পার হয়ে গেল, এই গত 5ই মে, 13 বছর পরে এসে ওই রাতের ঠিক কোন একটা স্পেসিফিক বিষয়টি আপনার সবচেয়ে বেশি আপনার মনে আঘাত করে, এখনো বেশি বিষয়টা নিয়ে আপনি বিচলিত? আসলে দেখেন, সবচেয়ে বেশি যে আঘাতটা করে সেটা হলো আসলে ওখানে তো আমরা ধরেন বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ করার জন্য আমরা যাই না, আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা গিয়েছিলাম। এবং জি। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ কর্মসূচি প্রত্যেকটা নাগরিকের অধিকার, তারা করতে পারে। হ্যাঁ, আমরা এটার জন্যই আমাদের যে 13 দফা দাবি ছিল, আমরা সেই দাবি আদায়ের জন্য যাই। এবং সেখানে আমাদের তো আসলে তেমন বড় কিছু চাওয়া ছিল না, যে দাবিগুলো পূরণ হয়ে গেলে আমরা চলে যাব। তো মানে যে মানুষটা ধরেন, আমি তো ঢাকায় ছিলাম, যে মানুষটা ধরেন গ্রাম থেকে আসছে এবং উত্তর দক্ষিণ অঞ্চল থেকে আসছে, এই মানুষটা তো জানে নাই যে সে আবার কোনোদিন মানে সে যে ঢাকা আসছে, সে যে বাড়িতে যেতে পারবে না সেটা কোনোদিন ভাবেনি। যে স্বাভাবিক দাবি আদায় করতে আসছে, সে একটা কর্মসূচি পালন করবে আবার চলে যাবে। কারণ ওখানে সবচেয়ে করুণ যে বিষয়টা ছিল, যে আমাদের হাতগুলো উঁচা করে আসতে হয়েছে, আমরা কোনো আমার আহত ভাইকে আমরা সাহায্য করতে পারিনি। এটাই আমার কাছে সবচেয়ে বড় কষ্টের। এবং সত্যি। আজও 13 বছর পরে এসে আমার এটাই মানে খুব বেদনা দেয়। মানে আমার নিজের কাছে অপরাধী মনে হয় যে আমরা মানে এতটুকু পারলাম না, যে তাকে হয়তো আমি নিয়ে আসতে পারলে হয়তো সে আজকে বেঁচে থাকতো, বা তার আহতের পরিমাণটা আরেকটু কমে যেত। এটা আমার মনে হয়। কারণ আমি ইউসুফ যদি আজকে একজনকে আনতে পারতাম বা নিতে পারতাম, হেল্প করতে পারতাম,
আমার মতো তো আরো অনেক তৌহিদি জনতা ওখানে ছিল, তারাও হেল্প করতে পারতো। আমরা সবাই যদি সবাইকে নিয়ে আসতাম, অনেক হসপিটালে গেলে তারা বেঁচে যেত। হ্যাঁ, লাশগুলো মানে শহীদ হওয়ার পরিমাণটা একটু কমে আসতো। তো সেটা আমরা পারি নাই। তো সবচেয়ে বেশি কষ্ট এটাই আমার হয়েছে। আমার যতটুকু কষ্ট হয়েছে না হয়েছে এটা আমার মানে এখন কিছু যায় আসে না, কিন্তু আসলে আমার ভাইদেরকে যে আমরা মানে সহযোগিতা করতে পারি নাই, মানে সহযোগিতা করার জন্য যে আমাদেরকে মানে সে স্পেসটা দেওয়া হয় না, এটাই আমার কাছে সবচেয়ে বড় কষ্টের ছিল। এবং খুব আজও এটা এই স্মৃতিগুলো মনে হলে এখনো রক্তক্ষরণ হয় ভিতরে। এটাই ছিল আমার সবচেয়ে বেশি মানে বেঁচে থেকেও কষ্টের সারা ছিল। জীবন একটি গ্লানি আমাদের বয়ে বেড়াতে হবে, যে আমরা বেঁচে আছি, আমার এক ভাই, তাকে আমি একটু সহযোগিতা করতে পারলাম না। সারা জীবনের একটা জি, আসলে কষ্টের কারণ হয়ে থাকে জি। আসলেই। আচ্ছা, ইউসুফ ভাই, একটা বিষয় দেখা যায় যে আমরা আসলে ঘটনার এত বছর পরে এসেও আসলে আমাদেরকে তো ইতিহাসটাকে ঠিকমতো জানতে দেওয়া হয়নি, আমাদের এই প্রজন্মকেও দেওয়া হয়নি, আমাদেরকেও দেওয়া হয়নি। তো সাধারণ মানুষের মনে সেই ঘটনা নিয়ে যে বিতর্ক বা ধোঁয়াশা বলেন, যেটা রয়েছে আর কি, একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আপনি এই সাধারণ মানুষ, মানে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের ওই সময় যারা সাধারণ মানুষ, যারা আমরা এখানে উপস্থিত ছিলাম না, এই সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা বা আপনি আমাদেরকে কি বলতে চান, যে আসলে ঘটনার যে বিতর্ক বা ধোঁয়াশা, এটা কাটিয়ে আমরা আসলে প্রকৃতভাবে এই ঘটনাটাকে আমরা, আপনি কি বলতে চান আমাদেরকে উদ্দেশ্য করে একটা কিছু নির্দেশনা হিসেবে? আসলে দেখেন, আমি যেটা বলবো যে আসলে ইতিহাসকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক না। মানে যে ধোঁয়াশাগুলো তৈরি হয়েছে বা যেটাই তৈরি হয়েছে, তারা আসলে রাজনৈতিক দিক থেকে হয়তো দেখার কারণে এটা হয়। মানবিক সত্তা এবং দৃষ্টিতে যেটা দেখা উচিত, সেটাই। এবং একটা মানুষের যে মনুষ্যত্ব, মানে এত বড় একটা ঘটনা, এত বড় একটা ম্যাসাকার হয়ে গেল। আহ, ওই সময়ের যারা আওয়ামী লীগ ছিল তারা মানে আসলে এগুলোকে তামাশা এবং হাসি ঠাট্টা মস্করা করতো। আমি এটার ক্ষেত্রে একটু উদাহরণ দিই। পরবর্তী দিনে আমি যখন বাসা থেকে বের হই, 6 তারিখ বাসা থেকে যখন বের হই, ঠিক দুপুর টাইমে, তো বাসার পাশে আওয়ামী লীগের যে তাদের যে অফিস গুলো থাকে, তো সেখানে আমার ডাকা হয়, কারণ এলাকায় থাকতাম তো, তারা চিনত। তো ডেকে নিয়ে তারা বলতেছে যে তোমাদেরকে আসলে কাউকে কি পরিমাণ ভয় দেখানো হয়েছে, তোমরা অনেক ভয় পাইছো, এই মানে এইগুলো বলতেছে। মানে আসলে তখন তো তাদের সামনে কিছু বলতে পারি না, এই বলছি যে এটা মানে মনে মনে যে আসলে আমাদেরকে কি পরিমাণ হতাহত করছে এটা তো আমরা দেখেছি। কিন্তু সে আমাদেরকে বলতেছে তোমাদেরকে ভয় দেখানো হচ্ছে, কি ভয়? যে সাউন্ড গ্রেনেডের আওয়াজ শব্দ নাকি রেকর্ড করে আমাদেরকে ভয় দেখাইছে। মানে যেখানে সাউন্ড গ্রেনেড গুলো তারা মারছে, সেখানে তারা বলছে যে সাউন্ড গ্রেনেডের শব্দ নাকি রেকর্ড করে তারা এটা বক্সে বাজিয়েছে এবং আমরা ভয় পেয়েছি। আসলে দেখেন মানে কি পরিমাণ তারা ধোঁয়াশা তৈরি করছে। এবং ওই মুহূর্তে এর পরবর্তী সময় বিভিন্ন মিডিয়া, আপনার একদম প্রথম আলো, ডেইলি স্টার থেকে নিয়ে বিভিন্ন মিডিয়ারা কি পরিমাণ নেগেটিভ উৎপাদন করছে সেটাও আপনারা জানেন, এবং বাংলার মানুষ সব দেখেছে। আমি ওই যে আগে বললাম যে মিডিয়ারা ওই সময় উপস্থিত ছিল, তাদের ফ্ল্যাশ লাইট গুলো জ্বলতেছিল, রাস্তা তো অন্ধকার, তাদের কিন্তু ফ্ল্যাশ লাইট দিয়ে তারা ভিডিও করছে কিনা সেটা জানি না, তবে আমরা অপর দিক থেকে দেখছি যে তাদের ফ্ল্যাশ গুলো জ্বলতেছিল। অবশ্যই তারা ডকুমেন্ট এবং তারা সত্য জিনিস তাদের কাছে আছে, কিন্তু তারা ওই পরবর্তী টাইমে তারা এগুলো প্রকাশ করে নাই এবং আমাদেরকে এই নেতাকর্মীরা ধোঁয়াশা এবং সংসদও পর্যন্ত বলতে শুনছেন আপনি হয়তো। তারা বলতেছিল, মন্ত্রীরা বলতেছিল যে আহ, মানে রং মেখে শুয়েছিল। আসলে ওই মুহূর্তে রং কোথায় পাবে ভাই? আসলে সবাই তো সবাই নিজের জীবন নিয়ে দৌড়াদৌড়ি অবস্থা ছিল। এত রাতে এই মুহূর্তে তাই বলতেছে যে সাতটা চারটে রং মেখে শুয়েছিল। যাও দিয়ে একটা যে ছবি প্রকাশ হয়েছিল, তারা এটাকে নিয়েও হাসি ঠাট্টা মস্কারি করেছে। তো আমি যেটা বলবো, রাজনৈতিক বলেন এবং যে কোনো দৃষ্টিভঙ্গি এবং সিভিল সোসাইটি ওই মুহূর্তে চুপ ছিল, তারাও কোনো আলোচনা, কোনো শব্দ করে নাই। হ্যাঁ, এবং শাহবাগে জানেন যে বাংলাদেশের তথাকথিত বাম যারা ছিল এবং বামরা, তারা কি পরিমাণ ওই মুহূর্তে, হ্যাঁ, মূলত আসলে শাহবাগী ইস্যুতেই তো শাপলা তৈরি হয়, তাই না? এটা তো ইতিহাস সবার জানা। এরপরে আস্তে আস্তে 13 দফা হয়। এরপরে 13 দফা আন্দোলনে তারা প্রথম তাদের একটা রাজনৈতিক ইস্যু ছিল, কিন্তু পরবর্তীতে সেটা
ধর্ম অবমাননা দিয়ে শুরু হয়ে যায়। তারা বিভিন্ন সময় নবীকে নবীর শানে বেয়াদবি করতেছিল এবং নবীর ইজ্জত শেষ করতেছিল। তো তারা এগুলো করে যাচ্ছিল। তো আসলে আমরা তো আমাদের নবীর ইজ্জত রক্ষার্থেই আমরা ওই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছিলাম এবং লাখো লাখো তৌহিদি জনতা উপস্থিত হয়েছিল। পরবর্তীতে তারা যে দুয়াশা তৈরি করেছে আজকে 13 বছর পরে এসে আবার আমরা এগুলো বলতে পারতেছি এবং আমাদের যে বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, আমরা সেটা 21-ও দেখেছি এবং 24 ঘটানোর পরে আমরা এই স্বৈরাচার যে সরকার ছিল তাদেরকে আমরা বাংলা থেকে বিতাড়িত করতে পেরেছি। এই জন্যই আমরা হয়তো আজকে কথাগুলো বলতে পারতেছি বা হয়তো আপনি আমাকে নিয়ে আজকে লাইক করতেছেন। কারণ আওয়ামী সরকার থাকতে তো কেউ লাইক করে নাই। 13 বছর না, পর আমার তখন তো মনে পড়ে, কেউ এই কথা বলার সাহসটা পায় না। হ্যাঁ, 13 বছর পর আমার মনে পড়ে যে 24 সালে এই স্বৈরাচার পতন হওয়ার পরে একজন লোক, আমার যেটা মনে হলো দুরন্ত খবর, তারা আসছিল আমার একটা ইন্টারভিউ নিতে, মানে এত বছর পর আসতে পারছে। তাহলে বোঝা গেল যে দেখেন প্রতিটা মিডিয়া সেক্টর এবং সবাইকে তারা নিয়ন্ত্রণ করতো। পুরো বাংলাদেশকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করতো। তো আজকে আমি আপনি কথা বলতে পারতেছি, এটাই আসলে আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা আমরা বলতে পারতেছি, এটাই বড় বিষয়। এতদিন বলতে পারি নাই এবং ইতিহাসগুলো সংরক্ষণ হোক এটা আশা করি এবং সঠিক ইতিহাস গুলো মানুষের চোখে আসুক। আজকে আপনি আমাকে লাইভে আমন্ত্রণ জানিয়েছেন, হ্যাঁ, এবং খুলনার যে প্রেস আসলে অনেকে হয়তো দেখতেছে, তো তারা গল্পগুলো শুনতে পারতেছে। আজকে কয়েকদিন ধরে দেখলাম ফেস দ্য পিপল এবং নিউজ 24 তারাও বিভিন্ন প্রোগ্রাম করতেছে যারা শাপলার প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে নিয়ে এবং অনেক শাপলা নিয়ে 5 তারিখ আসলেই মানে খুব কাজ হয় এবং সবাই স্মৃতিচারণ গুলো করে। তা আমি মনে করি যে শুধু 5 তারিখের মধ্যে এটা সীমাবদ্ধ রাখা ঠিক নয়। পুরো বছর শাপলা নিয়ে আলোচনা দরকার এবং স্মৃতিচারণ এবং স্মৃতিগুলো সংরক্ষণ কিভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা দরকার এবং যারা বড় বড় লেখক আছে তারা এই স্মৃতিগুলো সংরক্ষণ করা দরকার। বুঝতে পেরেছি ভাই। তো আপনার কাছে আমাদের এই যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র বা সাধারণ মানুষ কি ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? রাষ্ট্রের উচিত যে প্রতিটা নাগরিকেরই মত প্রকাশ করার অনুমতি রাখা। কারণ আহ, রাষ্ট্র যে কাঠামোতে চলে, মানে বাংলাদেশের যে কাঠামো সেটা গণতন্ত্র রুলস ফলো করে। তো গণতন্ত্র মানে গণতন্ত্রের ভিতরে কি আছে, সংবিধানে কি যে প্রত্যেকটা মানুষ তার নিজের মত প্রকাশ করতে পারবে, তার বাক স্বাধীনতা হরণ করা হবে না, এগুলোই তো। কিন্তু আসলে সেটা বিগত 15 বছর মানে 24-এর আগের কথা বলতেছি, সেটা ছিল না। তো এই কারণেই নানান মত এবং মানে পুরা দেশটাকে এক পাক্ষিক নিয়ন্ত্রণ করা যেটা স্বৈরাচার করেছেন সেটাই হয়েছে। তো আমরা রাষ্ট্রের কাছে যেটা আমরা চাইবো যে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া, হ্যাঁ, এবং সংকট সমাধানে সংলাপে প্রাধান্য দেওয়া এবং একই সঙ্গে সাধারণ মানুষের যে দায়িত্ব, সহনশীলতা এবং নিষ্ঠা এবং পরস্পর যে শ্রদ্ধা মহব্বত যে সেটা বজায় রাখা এবং একটি ন্যায় ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা। আসলে সরকার একা তো সব করতে পারে না। যে সরকার জনগণের মানে সরকার বলে যে জনগণই দেশের মূল শক্তি। তো যদি তারা এটাই মনে করে, তো পরস্পর যদি আমাদের দেশের নাগরিকরা যদি পরস্পর মহব্বত এবং ভ্রাতৃত্ব বজিয়ে রাখে, আশা করা যায় যে দেশ সুন্দর চলবে এবং একক ক্ষমতা তৈরি যাতে না হয় সেদিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তো এইগুলো করলে আশা করা যায় যে আমরা মত প্রকাশের স্বাধীনতা পাবো এবং রাষ্ট্র সুন্দর কাঠামোতে চলবে এবং বিগত মতো স্বৈরাচার তৈরি হবে না ইনশাল্লাহ এই দেশে। পুরো যে ঘটনাটি, আমাদের শাপলার পুরো ঘটনাটি কি ইতিহাসের পাতায় সঠিকভাবে সংরক্ষিত হয়েছে নাকি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা? আপনি কি বিশ্বাস করেন আর কি বিষয়টা নিয়ে, যেটা কি আগামীতেও সঠিকভাবে সংরক্ষিত রাখা সম্ভব?
আসলে দেখেন, সংরক্ষিত রাখা তো অবশ্যই সম্ভব। তবে এখনো পর্যন্ত আমার যেটা মনে হয়, এখনো ঘটনার অনেক দিক যথাযথভাবে সংরক্ষণ হয়নি। কারণ যদি সংরক্ষিত হতো, এখনো চূড়ান্ত তালিকা আহতদের প্রকাশ করতে পারে নাই। মানে যেই যাদের ডাকে, এবং হেফাজত ইসলাম যে একটা সংগঠন ছিল, এখনো আছে। তারা চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের কাছে তারা বিভিন্ন জেলায় এবং গ্রামগুলোতে কাজ করতেছে, এবং পুরা পরিস্থিতিটা সংরক্ষণের জন্য অনেকেই বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কাজ করছে, এবং বিভিন্ন বই বের হয়েছে। বর্তমান শাপলা স্মৃতি সংসদ, তারা আজকে তাদের একটা প্রোগ্রাম, সেখানে তারা একটা বই লিপিবদ্ধ করেছে, এবং খুবাইব মাহমুদ ভাই, উনি শাপলানামা তৈরি করেছেন। মানে ইতিহাসগুলো সংরক্ষিত হচ্ছে, এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল ওই মুহূর্তের এবং ওই মোমেন্টের, শাপলার যারা ছিল, তাদের থেকে ইতিহাসগুলো নেওয়া হচ্ছে। যেমন আজকে আপনি আমার কিছু আলোচনা নিলেন, এগুলোই মানে ইতিহাস হিসাবে থেকে যাবে, এবং ইতিহাস যাতে বিকৃত না হয়। হ্যাঁ, যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছিল, তো এমন যাতে ইতিহাস বিকৃত না হয়, ইতিহাসগুলো যাতে সঠিকভাবে সুন্দরভাবে লিপিবদ্ধ থাকে, এবং নিরপেক্ষভাবে লিপিবদ্ধ যেটা সঠিক সেটাই থাকুক। এটাই আশা করছি। হেফাজত সহ যারা এইগুলো নিয়ে কাজ করতেছেন, সবার কাছে এটা আশা করি যে ইতিহাস যাতে বিকৃত না হয়, সঠিক যেটা ছিল সুন্দরভাবে নিরপেক্ষভাবে ইতিহাসগুলো সংরক্ষিত করা। এবং এখনো পর্যন্ত পরিপূর্ণ ইতিহাস সংরক্ষণ হয়নি, এবং আমাদের পরিপূর্ণ আহত এবং শহীদ তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। কাজ চলতেছে, কাজ চলমান আছে প্রক্রিয়াতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মাওলানা ইউসুফ আহমেদ ভাই। আসলে শাপলার যে বিষয়টা, শাপলার যে ঘটনা, এটা তো আসলে একদিনে আমার মনে হয় না এটা আসলে আলোচনা করে শেষ করা সম্ভব। আসলে যে ওই যে বীভৎস রাত, ওইটার ঘটনা আসলে বললে শেষ করার মতো ঘটনা না। আর সেখান থেকেই শুরু বলা যায় যে এই ধরনের হতাহত দেখেছি বিভিন্ন। তবে শাপলাটা দিয়ে ওই সময় সরকার, তৎকালীন সরকার যেভাবে শুরু করেছিল, সেটার দিয়েই পরবর্তীতে সে আরো আস্তে আস্তে নিজেকে আরো প্রতিষ্ঠিত করে, এবং তার যে স্বৈরাচারী রূপ তা আমরা আস্তে আস্তে দেখতে পাই। আসলে এটা, এই ঘটনাটা আসলে বর্ণনা করে শেষ করবার নয়। তো আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনার যে কষ্টের স্মৃতি, আসলে এগুলো বলাও অনেক কষ্টের, ঠিক আছে, সেটা আপনি আমাদেরকে শোনালেন। আমরা আসলে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আসলে যদি আমরা আপনাদের কাছ থেকে না জানতে পারি, আমরা আসলে মূল ঘটনা না জানলে এটার প্রতি যে দরদ বা এটার যে আহ যে আর কি, এই ঘটনার যে কতটা গভীর ছিল এটা আমরা বুঝতে পারি না। আর তা না হয় যদি আমরা আসলেই এই ঘটনাকে ঠিক মতো বুঝতে না পারি, বারবার কিন্তু এই ধরনের ঘটনা এই দেশে ঘটবে। তো আমরা চাই এই ঘটনার ইতিহাসটা আমাদের সামনে বারবার আলোকিত হোক, মানুষ এটাকে ভালোভাবে জানুক, মানুষ শাপলাকে বোঝার চেষ্টা করুক, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা এই বাংলাদেশে আর না হয়। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেটি গড়া খুব কঠিন হয়ে যাবে, দুরূহ হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ ইসলাম আহমেদ ভাই, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো বিশ্লেষণধর্মী, আরো কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, দর্শকদেরকেও জানাতে পারি নতুন নতুন কোনো অজানা ইতিহাস বা অজানা ঘটনা, যেগুলো আমরা বিগত দিনে ফেলে এসেছি, যা আমার ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে একটি মুখ্য ভূমিকা পালন করবে। তো ইসলাম আহমদ ভাইকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যারা আমাদের দর্শক আছেন তাদের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ ভবিষ্যৎ বাংলাদেশকে এবং খুলনা 24.com কে। আসসালামু আলাইকুম।